হ্যালো, হ্যালো, হ্যালো. Am I audible? Am I audible? Am I audible? Friends, am I audible? No, I am not audible. I am not audible. I am not visible. I am to it. Am I to it? আবার দেখছি আমি. No. শুভ সন্ধ্যা, friends. Am I audible? Am I audible? Story, live. Am I audible? Why so late in transmission? The current frame is rate is too low. Please set the frame rate too low. Too low. Any problem in the transmission? Very low. Very low. Live but not being adequately transmitted. Why? Very low. No transmission. Sorry. No transmission. Yes, I am. Oh, volume 4. Okay, sorry. I am audible and visible. I am audible and visible. Yes, I am audible and visible. Let me start. I am both audible and visible. Yes. আমি শুরু করছি. আজকে কথা বলবো সুভাষ রচনাবলী চতুর্থ খণ্ড, জয়শ্রী প্রকাশন. এই খণ্ড কন্টেন্টটা একদম শুরু হয়েছে ঠিক সেকেন্ড গ্রেট ওয়ার, ওনার 1938 সারা ভারত কংগ্রেস প্রেসিডেন্ট পদে বসার আগের সময় থেকে, এবং যখন সেকেন্ড গ্রেট ওয়ার আসন্ন সেই গন্ধ উনি পেয়ে গেছেন যখন 1933 থেকে 36 পর্যন্ত উনি ইউরোপে নির্বাসিত ছিলেন, এবং সেই সময় ইউরোপের বিভিন্ন দেশে, শুধু রাশিয়া এবং ইংল্যান্ড ফিজিক্যালি যেতে পারেননি, ওয়েস্ট ইউরোপ সর্বত্র ঘুরে বেড়িয়েছেন, সেখানের গন্ধ, সেখানে রাজনৈতিক কাজকর্ম দেখে বুঝে গেছেন যে যুদ্ধ আসন্ন. আর এদিকে 38-এ মোহনদাস করমচাঁদ গান্ধী বাধ্য হলেন
সুভাষচন্দ্রকে রাজনৈতিকভাবে উনি ভাবলেন যে সুভাষচন্দ্রকে কংগ্রেস প্রেসিডেন্ট করে আমি যুবকদের মনটা জয় করতে পারবো এবং সুভাষকে আমি তার তেজকে দুর্বল করতে পারবো, তাকে কবজায় আনতে পারবো। হাজার হোক 1938-এ উনি কংগ্রেস প্রেসিডেন্ট হলেন। সেই সময়কার সেই ভলিউমটা আমি শেষ, ওনার কথাবার্তা, ওনার স্পিচগুলো জনসভাতে বিভিন্ন, তার কম্পাইলেশন। এটার ভূমিকা লিখেছেন সমর গুহ। এই নামটা আপনাদের খুবই পরিচিত। উনি কেমিস্ট্রির লোক, কেমিস্ট্রির অধ্যাপক যাদবপুরের, ওপার বাংলার মানুষ এবং নেতাজির স্বাধীনতা আন্দোলনের উনি একদম অনুগামী এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। সত্যেন বোসের আশীর্বাদ নিয়ে বাংলা ভাষায় প্রথম কেমিস্ট্রির বই লিখেছিলেন। একসময় খুব পপুলার ছিল, ফলে ওনার সাহিত্য খুব সুন্দর। ওনার লেখা বই আমাদের সময়, আমরা যখন হায়ার সেকেন্ডারি পড়েছি, ওনার লেখা কেমিস্ট্রির বই আমাদের অনেকের কাছে খুব প্রিয় ছিল, কারণ সাহিত্য গুণের জন্য। এবার আসছি আমি ওনার ভূমিকাটা পড়ে শুরু করছি। একথা আজ ঐতিহাসিক সত্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হয়েও বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য শক্তি ভারত ত্যাগে বাধ্য হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের বৈপ্লবিক কার্যক্রমের প্রত্যাঘাতে। বস্তুত মহাক্ষত্রিয় সুভাষচন্দ্রের জীবন ঐতিহ্য এই যুগের এক সাগ্নেয় বিস্ময়। বৈপ্লবিক নেতৃত্বের কল্পনায় যার মূল্যায়ন আজও রয়েছে অনন্য এবং অপ্রতিম। একটি আদর্শবাদী নেতৃত্ব, দুর্জেয় প্রত্যয়, দুর্নিবার সংকল্প এবং শঙ্কাহীন নির্ভীকতায় কি অত্যঙ্গ আহরি হতে পারে। সুভাষ জীবন তার এক জ্যোতিরাত্মিক উত্তরণ। কিন্তু ভারতের দুর্ভাগ্য যে সুভাষচন্দ্রের জীবনবাণীর এই মহাসম্পদ আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের সুপরিকল্পিত অবহেলায় আজও রয়েছে অনাদৃত, উপেক্ষিত। 1936 থেকে 38 সাল সুভাষ জীবন ঐতিহ্যের একটি বিশিষ্ট কাল। এই সময়ই সুভাষচন্দ্রের মননায় পূর্ণতর হয়ে উঠেছে তার জীবন দর্শনের সুনির্দিষ্ট প্রতীতি। সুস্পষ্ট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছিন্নতাবোধ। গড়ে উঠেছে ভাবী স্বাধীন ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনার মৌল চিন্তাধারা। সেই সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্তিম পর্বের প্রত্যাসন্নতা সম্বন্ধেও নিঃসংশয় হয়েছেন তার দূরদৃষ্টি। এই সময়েই তার সত্যসন্ধ অন্তর্লোকে স্পন্দিত হয়ে উঠেছে সেই চিরন্তন ভারত পথিকের পরম আহ্বান। সুভাষচন্দ্রের অন্তরাত্মাকে জানার জন্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যথার্থ গতি ও প্রকৃতি অনুধাবনের জন্য এই সময়কার সুভাষ মননার মূল্য সবিশেষ গুরুত্বপূর্ণ। চতুর্থ খণ্ড সুভাষ রচনাবলী এই মৌল মননার একটি সুনির্বাচিত সঞ্চরণ। নেতাজি সুভাষচন্দ্রের বীর্যদীপ্ত যুদ্ধোত্তর ভারতের জনমানসকে বিস্মিত ও বিমুগ্ধ করে দিয়েছিল আকস্মিক আবির্ভূত এক বহ্নিমান জ্যোতিষ্কের মতো। উনি বলছেন এটা একদম পোস্ট ওয়ার আইএনএ ট্রায়ালের সময়কার ঘটনা। কিন্তু কোন উৎস থেকে এই প্রচণ্ড সৌরপ্রভাব উৎসারণ, আজও তার অনুসন্ধান এবং অনুধাবন জাতীয় উদ্যম যথাযথভাবে সক্রিয় হয়ে ওঠেনি। ভারতের স্বাধীনতাকে জাতীয়
জীবনবেদের নতুন প্রেরণায় প্রাণবন্ত করে তোলার জাতীয় কর্তব্য সম্পাদনে সুভাষচন্দ্রের জীবনবাণী জানা এবং জাতীয় মানুষের সর্বস্তরে পরিব্যাপ্ত করে দেওয়া এক অপরিহার্য জাতীয় কর্তব্য। সুভাষ রচনাবলী এই জাতীয় কর্তব্য পালনের একটি সুনির্দিষ্ট প্রয়াস। আশা করি এই প্রয়াস স্বদেশপ্রেমিক জনমনে সাগ্রহ সমাদর লাভ করে সমর্থন সমর্থন সার্থক হয়ে উঠবে। Am I audible really? Am I audible? Oh, I have silenced my own. Oh, Parthasarathi Gupta. Thank you. I yes, yes, I am audible. Let me proceed. Okay. Sorry, I have silenced my own phone. এবার মুখবন্ধটা লিখেছেন স্বভাবতই প্রধান এডিটর সুনীল দাস। আমি অল্প অল্প করে পড়ছি। আমি খুব বিশাল, এটা এটা একদম সারা বইটার প্রায় কম্পাইলেশন। আমি আমি একদম ওনার একদম 33 থেকে 36-এর ওনার জীবনের ইভেন্টসগুলোকে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেশনসটা উনি প্রিসাইজ করে লিখেছেন এই মুখবন্ধ, প্রায় 15 পাতা। এটা পড়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তাহলে মেইন জায়গায় যেতে পারবো না। আমি আমি অল্প অল্প জায়গা পড়ে যাচ্ছি। 1933-এর ডিসেম্বর রোমে ওরিয়েন্টাল ইনস্টিটিউটের উদ্বোধন করলেন মুসোলিনি স্বয়ং। ইটালি সরকার এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সুভাষচন্দ্রকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। এই ইনস্টিটিউটের উদ্বোধন এর পরই ইউরোপে প্রবাসী প্রাচ্যদেশীয় ছাত্রদের কংগ্রেস, কংগ্রেস অব ওরিয়েন্টাল স্টুডেন্টস ইন ইউরোপ অনুষ্ঠিত হয়। সুভাষচন্দ্র এই কংগ্রেসে ভাষণ দিয়ে সমবেত আরব, ইসরায়েল, চীন, ভারত, ইরানের ছাত্রবৃন্দকে মন্ত্রমুগ্ধ করেন। প্রবাসী ভারতীয় ছাত্রদের রোমে অনুষ্ঠিত একটি সম্মেলনে একই সময় একটি ফেডারেশন গঠন হয়। এই সম্মেলনের সভাপতিরূপে সুভাষচন্দ্র এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রদের সঙ্গে সংযোগ স্থাপনে উদ্যোগী হন। ইটালির স্বাধীনতা সংগ্রামে ম্যাথসিনির চিন্তাধারা জাতীয় ঐক্য সাধনের বৈপ্লবিক আবেদন সুভাষচন্দ্রের এই সময়কার আলোচনার অনেকটা স্থান জুড়ে থাকত। আমি গ্যাপ দিচ্ছি আবার। 1935-এর জানুয়ারির শেষে পিতার প্যারালাইটিক ক্রিয়া সম্পন্ন করার পর ইউরোপ ফিরে এসে সুভাষচন্দ্র মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন আবার। তার গ্রন্থ ইন্ডিয়ান স্ট্রাগল ভলিউম 1920-1930 উপহার দেন। জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এবং তার নেতা হিটলারের উগ্র বর্ণমন্যতার নীতি বিরুদ্ধে তার প্রতিবাদ 1934-এর গোড়াতেই মিউনিখের ইন্ডিয়ান কমিটি অব দ্য জার্মান একাডেমির কাছে এবং জার্মান পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিলেন। প্রস্তাবিত বর্ণ সম্পর্কিত আইনের এবং সাধারণভাবে জার্মান জনসাধারণের ভারতীয়দের প্রতি ক্রমবর্ধমান বৈরীসুলভ মনোভাবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তিনি অনতিবিলম্বে জার্মানির কোনো উচ্চপদস্থ সরকারি মুখপত্রের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানালেন। প্রসঙ্গত তিনি মুসোলিনি এবং চেকোস্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড বেনেসের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকারের উল্লেখ করেন, কিন্তু পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডিয়েনকফ ছাড়া কারো সাক্ষাৎ তিনি পেলেন না। ডিয়েনকফ স্তোত্রবাক্য দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন, that in Germany no responsible person would think of hurting Indians or Indian feelings. Hitler and India, volume Johannes H. Vogt, Indo-German, March-June 1979, ভলিউম। প্রাগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড বেনেসের সঙ্গে চেকোস্লোভাকিয়ার মুক্তি আন্দোলন সম্পর্কে, বিশেষভাবে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রবাসে গ্রেট ব্রিটেন এবং রাশিয়ার সহায়তায়
অস্ট্রিয়ার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য চেক মুক্তিবাহিনীর গঠন সম্পর্কে সুভাষচন্দ্র আলোচনা করেন। ভারততত্ত্ববিদ অধ্যাপক লেসনির সহায়তায় 1934-এর আগে চেক ভারত সমিতি গঠন করে সুভাষচন্দ্র তার উদ্বোধনী সভায় সর্বপ্রথম ভারতের স্বাধীনতা সম্পর্কে ভাষণ দেন। এবার এই যে বলে রাখি আমি, যে চেক ভারত, এইখানে সুভাষচন্দ্রের প্রচুর মেটেরিয়ালস আছে। এইগুলো এখনও ভারতবর্ষ সম্ভবত, আমি যতটুকু জানি, গত 20 বছর পর্যন্ত, তারপরে জানি না হয়েছে কিনা, এই মেটেরিয়ালসগুলো, আর্কাইভ মেটেরিয়ালসগুলো আনা হয়নি ভারতবর্ষে। আচ্ছা, এবার আসছি আমি তারপরে একটা গ্যাপ দিয়ে। জার্মানিতে ভারতীয় ছাত্র এবং প্রশিক্ষণ প্রার্থীদের উপর আরোপিত বিধিনিষেধ বর্ণনা করে ভারতেও জার্মান অর্থনীতির স্বার্থের বিরুদ্ধে কার্যকর প্রথা গ্রহণের প্রস্তাব দিয়ে ভারতীয় যুবকদের প্রশিক্ষণের জন্য অতঃপর জার্মানিতে না পাঠিয়ে ইটালি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া পাঠাতে উনি বললেন। প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যাব্রড ফর ইন্ডিয়ান স্টুডেন্টস, একদম উনি বললেন একদম আর জার্মানি যাওয়ার দরকার নেই, অন্য জায়গায় যাও। প্রতিবাদে নাৎসি নেতারা, সুভাষচন্দ্রের নিরন্তর এই প্রতিবাদে নাৎসি নেতারা পররাষ্ট্রনীতিতে উগ্র জাতি মান্যতা সীমিত করে স্বীকার করে নেয় যে আদর্শনৈতিক কারণে আর্থিক স্বার্থের খোঁজ তাদের পক্ষে কাম্য নয়। দে হ্যাড নো ইন্টেনশন অফ স্যাক্রিফাইসিং মেটেরিয়াল ইন্টারেস্ট টু ইডিওলজিক্যাল প্রিন্সিপালস। ওরা পলিসি চেঞ্জ করলো, কারণ জানে ছেলেরা না পড়াশুনো করতে এলে জাতীয় ক্ষতি। জার্মানির বিরুদ্ধে সুভাষচন্দ্রের নতুন অর্থনৈতিক প্রচার অভিযানে হিটলারও যে বিচলিত হয়ে উঠেছিলেন তার প্রমাণ হচ্ছে এইটা। 1935 7ই ডিসেম্বর ইন্ডো জার্মান নিউজ এক্সচেঞ্জের ডিরেক্টর DAL সিনহাকে সাক্ষাৎকার দিয়ে হিটলার তা সপ্রমাণ করেন। এবার এবার আসছি, এবার এই কয়েক বছর ইউরোপে প্রবাসে থাকাকালীন লিগ অব নেশনস ও ভারতের স্বাধীনতার সংগ্রামের অনুকূল কোনো ভূমিকার নিয়োজিত হতে পারে কিনা সে পরীক্ষায় ব্যর্থ হয়ে সুভাষচন্দ্র বুঝতে পারলেন যে আন্তর্জাতিক সংস্থাটি ব্রিটেন এবং ফ্রান্সের কুক্ষিগত হয়ে গেছে। এই সংস্থার সদস্যরূপে ভারতের অর্থব্যয় অপচয়ের নামান্তর মাত্র। সুতরাং ভারতে এই সংস্থা বর্জন জাতীয় স্বার্থরক্ষার জন্য অপরিহার্য। এই সংস্থা বর্জনের সপক্ষে প্রচার করে সুভাষচন্দ্র অনুকূল জনমত সৃষ্টি করছিলেন। বরং তিনি জেনেভায় অবস্থিত ইন্টারন্যাশনাল কমিটি ফর ইন্ডিয়ায় ব্যাপক সংগঠনের সহযোগে ইংরেজি, ফরাসি ও জার্মান ভাষায় ইশতেহার প্রকাশ ও ব্যাপক প্রচারে সহায়তা করে ভারতীয় সংগ্রামের অনুকূল ক্ষেত্র প্রস্তুতে সফল হন। এই সংগঠনের নেতৃত্বে ছিলেন মাদাম হোরাফ নামক এক ড্যানিশ মহিলা। এই সময়কার প্রবাসী তিনি যেমন বারবার ইউরোপের বিভিন্ন দেশে তড়িৎ সফর করেছেন, ব্রিটিশ গোয়েন্দারাও তেমনি তাকে ছায়ার মতো অনুসরণ করেছে। তাদের কাজই ছিল শুধু সংবাদ সংগ্রহ নয়, সুভাষচন্দ্রের সম্পর্কে সংশ্লিষ্ট দেশে সম্ভব হলে প্রচার বন্ধ করা, না হলে প্রচার খর্ব করা। এই গোয়েন্দারা তাকে ফ্যাসিস্ট রূপে, কমিউনিস্ট রূপে প্রচার করেছে যখন যেখানে সম্ভব। এবারকার প্রবাসে থাকাকালীন আগামী দিনের ঘটনার প্রবণতা জানবার জন্য বহু দেশ একাধিকবার পরিক্রমার উপান্তে সুভাষচন্দ্র আয়ারল্যান্ডে পৌঁছে প্রেসিডেন্ট ডিভেলেরা এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আয়ারল্যান্ডে রিপাবলিকান আন্দোলন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে মনে রাখতে হবে এই জায়গাটা উনি খুব সেক্রেট, এই যে ডিভেলের সঙ্গে সাক্ষাৎকারটাকে উনি খুব সেক্রেট রেখেছিলেন, ভীষণ সেক্রেট। এবং যারা এটা প্রসেসিং করছিল প্রত্যেককে বলেছিল যে ওনার সঙ্গে সাক্ষাতের আগে এটা যেমন না কোনোভাবেই খবরটা লিক হয়, যে কখন উনি সাক্ষাৎ করছেন কিনা, করলেও কখন কোথায় করছেন, যেমন না কোনোভাবেই এটা লিক করে। এই জায়গাটা পরপর লেখা আছে এটা। এবং এটা এই সময় আইরিশ লেডি, যিনি
ইন্ডিয়ান আইরিশ ইন্ডিপেন্ডেন্স লীগের সম্পাদিকা এম.এফ. উডসের এই মিসেস উডসের এই সহযোগিতাটা পেয়েছেন। উডস আইরিশ মহিলা এই সাহায্য করেছিলেন। খুব সম্ভবত এই যে ইন্ডিয়ান আইরিশ ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা স্রষ্টা হচ্ছেন এই এই উডস দম্পতি, এবং সম্ভবত এদিকে আমাদের বিটল ভাই প্যাটেল, খুব সম্ভবত, এটা মনে পড়ছে আমার। এরা এবার আইরিশদের ভারত প্রীতিটা কিন্তু একদম প্রি হিস্টোরিক, তাদের প্রি হিস্টোরিক। আইরিশদের একটা অংশের ধারণা যে আয়ারল্যান্ডের শব্দের উৎপত্তির হচ্ছে আর্যস্থান। ভারত থেকে মানুষ গিয়ে এই জায়গাটা ডেভেলপ করেছিল পোস্ট আইস এরা, মানে আইস এরাটা হয়ে গেল 40,000 ইয়ার্স। এই আইস এরার পরে যে প্রথম মানব সভ্যতা আবার ফ্লাওয়ারিশ করলো গোটা পৃথিবীতে, এই সময় ভারত থেকে গঙ্গা হিদি অঞ্চল থেকেই গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পেরেছিল। একটা অংশ ওখানে গেছিল আর্যস্থান, আয়ারল্যান্ড, এবং সেই জন্যে আইরিশ লোকেরা প্রচণ্ড ভারত প্রেমিক হয়। আচ্ছা, আয়ারল্যান্ড ও আইরিশ রিপাবলিকদের সঙ্গে সুভাষচন্দ্রের দৃপ্ত প্রত্যয় তার বিপ্লব চিন্তার গভীরে স্থান করে নিয়েছিল। আমি এটা নিয়ে আর বেশি কিছু, এবার 36-এর 9 জানুয়ারি মিসেস উডসকে লিখেছেন সে বছর ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি ভারতবর্ষের দিকে পাড়ি দিতে চান, তাই 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে আয়ারল্যান্ডের ভ্রমণসূচি ঠিক করতে এবং সেখানে 7 থেকে 10 দিন যাপন থাকবেন। এর মধ্যে প্রেসিডেন্ট ডিভেলারের সঙ্গে দেখা অবশ্যই করবেন, অন্য মেয়র এবং কিন্তু যেমন না কোনোভাবেই খবরটা লিক হয়। এই এবার 36-এর 8ই এপ্রিল যখন জাহাজ থেকে নামলেন বোম্বাইয়ে, সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। হলো, এবার 8ই ডিসেম্বর 1937, হ্যাঁ 37, শ্রীমতী উডসকে লিখলেন 10ই জানুয়ারি 1930 লন্ডনে যাবেন। ইংল্যান্ডে যাওয়ার অনুমতি তাকে দেওয়া হলো না। অনুমতি এবার দেওয়া হয়েছিল, হ্যাঁ এবার দেওয়া হলো 38-এর একদম এই সময়টা দেওয়া হলো, কারণ ইংল্যান্ডও বুঝে গেছে যে এবারে সুভাষচন্দ্র 1938 অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট, সুতরাং তার সঙ্গে একটু বোঝাপড়া করে নিতে হবে তিনি কি চান। এবং সুভাষচন্দ্র চাইলেন তার মনোভাবটা ইংল্যান্ডের মানুষের কাছে তুলে ধরার। ইংল্যান্ডে যাওয়া তার মুখ্য লক্ষ্য নয়, গৌণ উপলক্ষ মাত্র। শ্রীমতী উডসকে গোপন সংবাদ নিতে বলেন 16 থেকে 19 জানুয়ারির মধ্যে একবার প্রেসিডেন্ট ডি ভ্যালেরার সঙ্গে সাক্ষাৎ করে আসা যায় কিনা। সংবাদটি অতিশয় গোপন রাখা হবে, প্রেসিডেন্ট এবং তার সেক্রেটারি ছাড়া যেমন না কেউ এটা জানে। হ্যাঁ, এটা যেন স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল থাকে। অ্যান্ড নট এ সোল, এই মানে শুধু জানবে প্রেসিডেন্ট ডি ভ্যালেরা এবং তার সেক্রেটারি, আর যেমন না কেউ জানে। নট এ সোল শুড নো বিয়ন্ড দি প্রেসিডেন্ট অ্যান্ড হিজ সেক্রেটারি। এটা সুভাষচন্দ্রের চিঠি মিসেস উডসকে। হোয়েন ইউ রাইট ব্যাক প্লিজ অ্যাড্রেস দ্য কভার টু মিসেস এমিলি সেঙ্কেল। এখানে তার এক সেক্রেটারি, এবং কভারের মধ্যে কভার থাকবে, যেমন না বাইরের লোক কেউ, কারণ ব্রিটিশ ইন্টেলিজেন্সও বসে আছে ইউরোপে মেনল্যান্ডে। ইট ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি to take the precaution because I do not like that anybody else should know about this visit until I actually arrive in Dublin. Hello? Please keep the appointment a secret for the present. Just send a line, please, to say that you have got this letter. আর কিচ্ছু না, একদম হিন্টস। তুমি কিচ্ছু লিখবে না, শুধু লিখবে ইউ হ্যাভ গট দ্য লেটার, আর কিচ্ছু না। কোডের ল্যাঙ্গুয়েজে কথা। এবার আসছি, আমি এখানে আসছি 1938 জানুয়ারি মাসে
লন্ডনে থাকাকালীন সর্বসম্মতিক্রমে সুভাষচন্দ্রের হরিপুরা কংগ্রেসের মানে গুজরাটের সভাপতি পদে নির্বাচনের সংবাদ এলো। এই সংবাদ পাওয়ার পর প্রথম প্রকাশ্য ঘোষণা তিনি বললেন, একথা সকলেই স্বীকার করবেন যে ভারতকে বিশ্বের সম্মুখে অধিকতর রূপে উপস্থাপিত করতে হবে, কারণ ভারতের সমস্যা বিশ্বের সমস্যা। প্রগতিশীল আন্দোলনগুলির সঙ্গে আমাদের আরও ঘনিষ্ঠ সম্পর্কের উপর কেবল ভারতের মুক্তি নির্ভর করে না, বিশ্বের উৎপীড়িত মানুষের মুক্তি নির্ভর করবে। It will be agreed on all hands that we have to bring India before the world more than we have done so far. India's problem, after all, are world's problem. On our close contact with the progressive movements will depend not only on the salvation of India but also of the suffering humanity as well. 1936 এবং 37 যথাক্রমে লখনৌ এবং ফৈজপুরে কংগ্রেসের জওহরলাল নেহরু ছিলেন সভাপতি পরপর 2 বছর। আগেও প্রেসিডেন্ট হয়েছে 1929-এ, 27 একবার, 36, 37 তিনবার পরপর প্রেসিডেন্ট হয়েছে। তাতে গান্ধীর আপত্তি নেই। শুধু দেখবেন 39-এ প্রেসিডেন্ট হতে যখন ইলেক্টেড হয়ে গেলেন সুভাষ, ইলেক্টেড একদম, তাতে গান্ধীর একদম মাথার চুল খাড়া হয়ে গেল। সুভাষচন্দ্র 28-এ কলকাতার কংগ্রেসে গান্ধীজির বিকল্প নেতৃত্বের সূত্রপাত করেছিলেন। 1933-এ ভি.জে. প্যাটেলের সহযোগে ভিয়েনায় গান্ধী বিরোধী ইস্তাহার ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের তীব্র সমালোচনা করেছিলেন। সুতরাং প্রশ্ন থেকে যায়, গান্ধীজি সুভাষচন্দ্রকে বাছাই করলেন কেন? 1935-এর নতুন শাসন সংস্কার অনুযায়ী 36-এর শেষে নির্বাচনের পর 37 সালের জুলাই মাসে 7টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করেছে। কংগ্রেসের অভ্যন্তরীণ গান্ধীপন্থীরা নিয়মতান্ত্রিক কাঠামোতে ঘাঁটি করেছে, ফলে গান্ধীজির প্রভাব বৃদ্ধি পেয়েছে। কংগ্রেস সমাজতন্ত্রীরা কংগ্রেসের এই নিয়মতান্ত্রিকতায় অন্তরায় ছিল। তাদের মন্ত্রিত্ব গ্রহণ বিরোধী অ্যান্টি মিনিস্ট্রি ক্যাম্পেইন অভিযান কোনো কোনো কংগ্রেস নেতার সমর্থন এবং জওহরলালের নৈতিক সায় সত্ত্বেও কংগ্রেসের নিয়মতান্ত্রিক বা পরিষদীয় রাজনীতির গান্ধী সমর্থন পোষকরাই তা ঝেড়ে ফেলে মন্ত্রিত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। পরপর 2বার কংগ্রেসের সভাপতিরূপে নির্বাচনের পরও জওহরলাল না গান্ধীপন্থা পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন, না তার বিরোধী বিকল্প নেতৃত্ব নিয়ে দাঁড়াবার কোনো উদ্যোগ নিয়েছেন। 1929-এ লাহোর কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর জওহরলাল মূলত গান্ধী পরিধিতেই আবদ্ধ হয়ে পড়েছেন। একমাত্র সুভাষচন্দ্র এই পরিধির বাইরে উজ্জ্বলতম জ্যোতিষ্ক। সুভাষচন্দ্রকে হরিপুরা সভাপতি নির্বাচিত করে গান্ধীজি একদিকে যেমন কংগ্রেসের চরমপন্থী তথা সমাজবাদীদের বিরোধিতা নমনীয় করতে চাইলেন, তেমনি তার বিকল্প নেতৃত্ব ঘাঁটি দখলের পরীক্ষায় নামলেন। কিন্তু এই পরীক্ষা নিতান্তই ক্ষণস্থায়ী হল। 1938-এর 22শে ফেব্রুয়ারি হরিপুরা কংগ্রেস সমাপ্তির মাত্র কয়েকদিনের মধ্যেই 14ই মার্চ জার্মান সামরিক বাহিনী অস্ট্রিয়া দখল করে বৃহত্তর জার্মানিতে অস্ট্রিয়ার পুনর্মিলন বা অ্যানেক্সেশন ঘটালো। সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানির মধ্যে মিউনিখে অনুষ্ঠিত চুক্তিতে চেকোস্লোভাকিয়ার জার্মান ভাষীদের অধ্যুষিত অঞ্চল হিটলারের চাপে রাষ্ট্রচতুষ্টয় জার্মানির সঙ্গে সংযুক্তিতে সায় দিয়ে চেকোস্লোভাকিয়ার প্রায় অন্ত্যেষ্টির আয়োজন করে ইউরোপে আসন্ন যুদ্ধের ছায়াপাত ঘটিয়ে আনল। ইউরোপে আসন্ন যুদ্ধের প্রেক্ষায় জাতীয় সংগ্রামের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য 1938-এর সেপ্টেম্বরেই সুভাষচন্দ্র আপন সংকল্পে স্থির হয়ে গেলেন,
ভারতীয় সংগ্রামে গান্ধী নেতৃত্বের সঙ্গে সুভাষচন্দ্রের বৈপ্লবিক নেতৃত্বের উপান্ত পর্যায়ের সংঘাতের শুরুও এইখানে। সুভাষচন্দ্র 1938 সেপ্টেম্বরে এই সন্ধিক্ষণে সমগ্র দেশব্যাপী ভারতীয় জনসাধারণ ইউরোপের প্রত্যাসন্ন যুদ্ধের সমসময়ে জাতীয় সংগ্রামের জন্য প্রস্তুতির অভিযান শুরু করে দিলেন। began an open propaganda throughout India in order to prepare the Indian people for national struggle, which should synchronize with the coming war in Europe. সুভাষচন্দ্র তৈরি করছেন গোটা জাতিকে, যে দুটো গ্রুপ যখন মারামারি করবে তখন সেই সুযোগটা গ্রহণ করা। গান্ধী এটা চান না। ভারতবর্ষের জাতীয় সংগ্রামের ইতিহাসে হরিপুরা কংগ্রেসের সভাপতি রূপে সুভাষচন্দ্রের অভিভাষণ তার দ্রষ্টার ভূমিকায় প্রতিষ্ঠা দিয়ে গেছে। বর্তমান সংগ্রামের প্রেক্ষায় অবারিত স্বচ্ছতায় সাবলীল ভঙ্গিতে তিনি আগামী দিনের যে রূপরেখা হরিপুরায় তুলে ধরলেন, ভবিতব্যের মতো মাত্র কয়েক বৎসরের ব্যবধানে তা বাস্তবে মূর্ত হয়ে উঠল। ফল্গু প্রবাহের মতো হরিপুরা ভাষণের অন্তর্প্রবাহে সুভাষচন্দ্রের বিপ্লব মানুষের রেখাঙ্কন আগামী দিনের পথনির্দেশ দিয়ে গেছে। আগামী স্বাধীন ভারত যেন তিনি হরিপুরার মঞ্চে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন এবং সেই প্রেক্ষায় তার চিন্তাকে বিন্যস্ত করে নিয়েছেন। বলেছেন তিনি, আই এম ওয়ান অফ দোজ হু থিঙ্ক ইন টার্মস অফ ফ্রি ইন্ডিয়া, who visualize a national government in this country within a brief span of our own life. মাত্র 5 বছরের ব্যবধানে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার তিনি গঠন করেছিলেন। 1928 ওইকে 1943, মাত্র 5 বছর। তার অভিভাষণে তিনি কোথাও ক্ষমতা হস্তান্তরের পথে চলেননি। হি ওয়াজ নেভার ফর ট্রান্সফার অফ পাওয়ার, একদম চলেননি। তার দৃষ্টি প্রসারিত ছিল ক্ষমতা দখলের দিকে। ক্ষমতা দখল ও সমাজবাদী পথে জাতীয় পুনর্গঠন, এই দ্বৈত বৈপ্লবিক ভাবনার বেগবান প্রবাহ হরিপুরার মঞ্চ থেকে বিদ্যুৎ শিহরণের মতো সমগ্র দেশে তিনি সঞ্চালিত করে দেন। ইভ আফটার দি ক্যাপচার অফ পলিটিক্যাল পাওয়ার, ন্যাশনাল রিকনস্ট্রাকশন টেক্স প্লেস on socialistic line, as I have no doubt it will. It is the have-nots who will benefit at the expense of the haves, and the Indian masses have to be classified among the have-nots. The ক্ষমতা দখল যে যুদ্ধেরই সামিল, সেই চিন্তার স্বাক্ষর রয়েছে তার অভিভাষণে। এই ক্ষমতা দখল যারা করবেন তারাই পরবর্তী যুদ্ধোত্তর পোস্ট ওয়ার পুনর্গঠনের রূপরেখাও তারা তৈরি করবেন। দি পার্টি দ্যাট উইন্স ফ্রিডম ফর ইন্ডিয়া শুড বি অলসো দ্য পার্টি দ্যাট উইল পুট ইনটু ইফেক্ট দ্য এন্টায়ার প্রোগ্রাম অব দি পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন। এখানেও গান্ধীর সঙ্গে তার একদম মতের অমিল। এবার আসছি, তারপর আরেকটা জায়গায় গ্যাপ দিচ্ছি। হরিপুরা ভাষণে সুভাষচন্দ্র দিব্যদৃষ্টির স্বাক্ষর রেখেছেন ভারত বিভাগ প্রসঙ্গে। বিভেদ নীতি সমাজবাদীদের চিরকালের অস্ত্র, বিভেদ নীতি সাম্রাজ্যবাদীদের চিরকালের অস্ত্র। বিভেদ নীতি সাম্রাজ্যবাদীদের চিরকালের অস্ত্র। কোনো দেশের হাতে ক্ষমতা হস্তান্তর অনিবার্য হয়ে পড়লে তার পূর্বে সেই দেশকে তারা দ্বিখণ্ডিত করে দিয়ে যাবেই। আন্ডার কোট, an internal partition is necessary in order to neutralize the transference of power. ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসিত প্রদেশগুলির সঙ্গে স্বৈরতান্ত্রিক পথে শাসিত দেশের রাজন্যবর্গের রাজ্য জুড়ে দিয়ে ব্রিটিশ শাসকরা প্রস্তাবিত ফেডারেশনের বিভেদ নীতি প্রয়োগ করেছে।
কিন্তু সেই ফেডারেশন যদি কোনো কারণে বানচাল হয়ে যায়, ব্রিটিশ উদ্ভাবনী শক্তি অন্য কোনো সাংবিধানিক পথে ভারত বিভাগ করে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর অচল করে দেবে। ব্রিটিশ ইনজেনুইটি উইল সিক সাম আদার কনস্টিটিউশনাল ডিভাইস ফর partitioning India and thereby neutralizing the transference of power to the Indian people. হরিপুরায় মাত্র কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের প্রস্তাব রূপে, জাস্ট 2 বছরের মধ্যে পাকিস্তানের প্রস্তাবটা এলো, তারও কয়েক বছরের মধ্যে সুভাষচন্দ্রের বৈপ্লবিক বিকল্প নেতৃত্বের বিরোধী কংগ্রেস নেতৃত্ব গান্ধীজি সহ দেশ বিভাগে সায় দিলেন। হরিপুরা ভাষণের আরও বৈশিষ্ট্য: জন্ম নিয়ন্ত্রণ প্রস্তাব, হিন্দি উর্দু মিশ্রিত ভাষাকে আদান প্রদানের ভাষারূপে গ্রহণের প্রস্তাব, রোমান হরফকে গ্রহণের প্রস্তাব, প্রতিবেশী দেশগুলির সঙ্গে মৈত্রীসুলভ সম্পর্ক স্থাপনের প্রস্তাব এবং সর্বোপরি ভারতে বিপুল জনসমষ্টির উদ্যম সংহতি করে জাতি গঠনে সঞ্চালনের প্রস্তাব জাতিকে গতানুগতিক পথ থেকে নতুন পথে পরিক্রমার আহ্বান জানালেন। কিন্তু সংকট ঘনিয়ে এলো হরিপুরা কংগ্রেস অধিবেশনের পরিচালনায় সকল মতের সকল দলের শুভেচ্ছা এবং নিরপেক্ষতার সুনাম নিয়ে সফল সভাপতি রূপে উত্তীর্ণ হলেও সুভাষচন্দ্র সেপ্টেম্বরের পর থেকে ইউরোপ মিউনিক চুক্তির সংকটে চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুতির ডাক দিয়ে একদিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সঙ্গে কংগ্রেসের আপোসকামীদের পরিষদীয় নেতৃত্বের বিরূপতা অর্জন করলেন, অপরদিকে পরপর কংগ্রেসী প্রধানমন্ত্রীদের সম্মেলন করে শিল্পমন্ত্রীদের আহ্বান করে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনে অগ্রসর হয়ে অবশেষে 1938-এর 19শে ডিসেম্বর বোম্বেতে জওহরলাল নেহরুর সভাপতিত্বে জাতীয় পরিকল্পনা কমিটির উদ্বোধন করে গান্ধীজি এবং গান্ধীপন্থীদের বিরূপতা বেগবান করে তুললেন। সুভাষচন্দ্র ব্রিটিশ পরিকল্পিত ভারতীয় ফেডারেশনের ঘোরতর বিরোধী। কংগ্রেস এদেশে পরিষদীয় দায়িত্ব গ্রহণ করেছে বটে, কিন্তু প্রয়োজন হলে ভারতবর্ষকেও নিয়মতান্ত্রিকতার পথ আগড়ে থাকবে তা ভাববার কারণ নেই। হরিপুরা ভাষণে সভাপতি পরিষ্কারভাবে বলেছেন, জোর করে অবাঞ্ছিত ফেডারেশন চাপাতে চাইলে বৃহত্তর আইন অমান্য আন্দোলন আরম্ভ হয়ে যাবে। এ ডিটারমাইন্ড অপোজিশন টু দ্য ফোর্সিবল ইনঅগারেশন অফ এ ফেডারেশন মে ল্যান্ড আস in another big campaign of civil disobedience. The Indian Circle কি লিখেছেন in this task he had been obstructed by Gandhi. উনি যেটা করতে চাইছেন পরিষ্কার লিখে দিয়েছেন বইয়ে যে in this task, in my that task has been obstructed by Gandhi's wing at every step because the latter had no comprehension of coming international developments and was working eagerly for the compromise with the British without the necessity of a national struggle. একদম পরিষ্কার বলে দিয়েছেন। এবার একদম অর্থাৎ তিনি একদম পরিষ্কার বলে দিলেন, যদি কনস্টিটিউশনাল ওয়েতে ব্রিটিশকে সুযোগ দেওয়া হয় ট্রান্সফার অফ পাওয়ারের জন্য, তারা ভারত ভাগ করবেই। যেভাবে উনি বলেছেন এক সময় ওরা প্যালেস্টাইন ইসরায়েল ভাগ করবে, যেখানেই এটা করেছে। ওরা আয়ারল্যান্ডকে ভাগ করে এসছে, ওরা এই করবে। কেউ কথা শোনেনি, কেউ কথা রাখেনি। এইবার আমি এটা থেকে চলে আসছি, আমি কয়েকটা ইম্পর্টেন্ট হেডলাইন দিক পড়ে আমি থেমে যাব আজকে। বিদেশে ভারত, উনি একদম ভারতের ইউরোপের বিভিন্ন দেশে যখন ছিলেন সব দেশে উনি বারে বারে বলেছেন যে ভারতবর্ষ পরাধীন হলেও এই সময় থেকে জনগণকে পৃথিবীর বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে পলিটিক্যাল যোগাযোগ করতে হবে, বিদেশের বিভিন্ন মুভমেন্টস কী হচ্ছে দেখতে হবে, ট্রেড রিলেশনস তৈরি করতে হবে, কালচারাল রিলেশনস তৈরি করতে হবে। এগুলো
দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই করতে হবে এইগুলো একদম। এবং পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষের ভাবমূর্তি, তার অতীতের যে ঐতিহ্য, তার উজ্জ্বল ঐতিহ্য, ইতিহাস, এগুলোকে তুলে ধরতে হবে। ভারতের প্রবলেমটাকে পৃথিবীর সামনে তুলে ধরতে হবে, যাতে বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য এবং সিম্প্যাথি পাওয়া যায়। আমাদের মতে বিদেশে ভারতীয় প্রচারের নিম্ন নিম্নোক্ত লক্ষ্যগুলি থাকা উচিত এরকম: ভারত সম্পর্কিত মিথ্যা প্রচার খণ্ডন করা, বর্তমান ভারতের প্রকৃত অবস্থা সম্বন্ধে বিশ্বকে অভিহিত করানো, প্রত্যেক মানবীর কর্মক্ষেত্রে ভারতের জনগণের যথার্থ কৃতিত্বগুলির সহিত বিশ্বকে পরিচিত করা। আরও আরও ত্রিবিধ উপায় কাজ কি: প্রতিটি আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয়দের যোগদান উদ্বুদ্ধ হওয়া উচিত, বৈদেশিক পত্রপত্রিকায় ভারত সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হওয়া উচিত, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন ভাষায় ভারত সম্পর্কে গ্রন্থ প্রকাশ করা, যাহাদের ভারত সম্বন্ধে আগ্রহ আছে তাহাদের কাজে লাগিয়ে এরূপ কাজগুলি করা, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকের দিকপালদের, প্রখ্যাত ব্যক্তিদের নিয়মিত বিদেশে যাওয়ার উচিত, বিদেশ ভ্রমণ, বিদেশে ভারত সম্পর্কে চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থা করা, সর্বোত্তম শ্রেণীর বিদেশিদের সহিত যোগাযোগ এবং স্থাপনাকল্পে ম্যাজিক লণ্ঠনের তারপরে স্লাইড সহযোগে ভারত সম্পর্কে বক্তৃতার ব্যবস্থা করা, প্রতি দেশে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সেই দেশের অধিবাসী এবং ভারতীয়দের লইয়া মিশ্র সমিতির সংগঠিত করা, ভারত এবং অন্য দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য এই ধরনের মিশ্র সমিতির সর্বত্র তৈরি হওয়া উচিত, প্রতিটি গুরুত্বপূর্ণ রাজধানীতে মিশ্র চেম্বার্স অফ কমার্স, জেনেভায় ভারতের জন্য একটি আন্তর্জাতিক কমিটি স্থাপন, কমিটি যেটা আছে সেটাকে আরও কার্যকরী করা, ভারতের প্রতি আয়ারল্যান্ডের সহানুভূতি, এটা নিয়ে একটা বড় স্পিচ আছে ওনার, ডিভেলারের সম্বন্ধে কিছু অনেক কথা আছে, একটু পড়ে দিই। মিস্টার ডি ভ্যালেরার সঙ্গে দীর্ঘ আলোচনা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে, এটা উনি অনেক পরে, এই সাক্ষাৎকারের পরে একদম ইউনাইটেড প্রেসকে একটা একটা উনি মিট করছেন, প্রেসকে সাক্ষাৎকার দিচ্ছেন, সাক্ষাৎকারের এটা অংশ। মিস্টার ডি ভ্যালেরার সঙ্গে দীর্ঘ আলোচনা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে অধিকাংশ ফিয়ানা ফেইল মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তাহারা সকলেই খুব সহানুভূতি সম্পন্ন, মানবিক এবং উদারতা সম্পন্ন, সহজগম্য ছিলেন। তাহারা তখনও মাননীয় হইয়া ওঠে নাই। তাহাদের অধিকাংশ স্বাধীনতা সংগ্রামের সময় পলাতক ছিলেন এবং তাহাদেরই সন্ধান পাইলে তাহাদের গুলিবিদ্ধ হইতেন। তাহারা তখনও আমলাতান্ত্রিক মন্ত্রী হইয়া ওঠেন নাই। তাহাদের চারদিকে কোনো সরকারি পরিবেশ ছিল না। তাহারা কিভাবে বড় জমিদারিগুলি কিনিয়া কৃষিজীবীদের মধ্যে বণ্টন করিয়া জমিদারি ব্যবস্থার বিলোপ সাধন করিয়াছিলেন, তাহা আমি ভূমি সংস্কার মন্ত্রীর সাথে আলোচনা করে জানিয়াছি। খাদ্য সরবরাহের ব্যাপারে তাহারা কিভাবে দেশকে স্বনির্ভর করিয়া তোলার চেষ্টা করিয়াছেন, তাহা আমি আলোচনা করিয়াছি কৃষিমন্ত্রীর সঙ্গে। সাগ্রহে জানাইয়াছিলাম যে এখন বিস্তীর্ণ এলাকায় গম ও চিনির জন্য বিটের চাষ করা হইতেছে এবং কৃষির উন্নয়ন দেশকে গো-মহিষাদি পালনের উপর কম নির্ভরশীল করিয়া তুলিয়াছে। সুতরাং ইংরেজ বাজারের উপর নির্ভরতা তাদের কমিয়াছে। ভারতে পাট চাষ নিয়ন্ত্রণের প্রশ্ন আমি তাহাদের সহিত আলোচনা করিয়াছিলাম। তিনি দায়িত্ব পাইলে ইহা সমাধান কিভাবে করিবেন এ সম্বন্ধে আমাকে মূল্যবান পরামর্শ দিয়াছেন। আমি মুগ্ধ বিস্ময়ে দেখিয়াছিলাম আয়ারল্যান্ডের সকল রাজনৈতিক দল এবং নিজেদের আভ্যন্তরীণ বিভেদ সত্ত্বেও ভারত এবং তাহার স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি সমান সহানুভূতি সম্পন্ন ছিল। আমি এখানে থাকাকালীন ভারতের পক্ষে কিছুটা প্রচার কার্য চালাইতে পারিয়াছিলাম বলিয়া আমি আনন্দিত। কয়েকটি অভ্যর্থনা সভায়, জনসভায় আমি
ভারতের বর্তমান অবস্থা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলার সুযোগ পাইয়াছিলাম। নিজের তটভূমির বাইরে যে দুইটি দেশ তাহাদের মনে সর্বাপেক্ষা বেশি আগ্রহের সঞ্চার করে, তাহা ভারতবর্ষ ও মিশর, এই দুইটি দেশ। এবার আরো অনেক কাছে দূরপ্রাচ্যে জাপানের ভূমিকা, এই জাপানের ভূমিকাটা ডিটেলসে একদম ফার ইস্ট এশিয়াতে যে একদম যে একদম চেঞ্জ হচ্ছে, সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশনসটা চেঞ্জ হচ্ছে এবং এভলভিং, নেশন টু নেশন রিলেশনস এভলভিং, এটা অসাধারণ লেখা, একটা অসাধারণ স্পিচ এটা। দূরপ্রাচ্যে জাপানের ভূমিকা, জাপানের কি রোল, জাপানের কি অ্যাসপিরেশন, জাপান কোথায় কেন অ্যাগ্রেসিভ হয়েছে, চীন কোথায় মার খেয়েছে, চীনের চীনের কোথায় কোথায় চীনকে কিভাবে ওয়েস্টার্ন পাওয়ার্সগুলো কবজা করেছে ইন সেঞ্চুরিজ, জাপান কিভাবে এগিয়ে গেছে, কোরিয়া দখল করেছে, ওদিকে তাইওয়ান দখল করেছে, তার কি প্রবলেমস, তার কি অ্যাচিভমেন্টস, তার কি ফরেন পলিসি, এই একদম পরপর জাপানি সম্প্রসারণ কেন ঘটছে, চীনের প্রসপেক্ট থাকা সত্ত্বেও কেন চীনের বিভিন্ন এরিয়া ওয়েস্টার্ন পাওয়ারগুলো দখল করে বসে আছে, এবং যেটাকে জাপান একদম সহ্য করছে না। এই যে কথাগুলো পর 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 বিভিন্ন দেশের তাদের ইন্টারনাল কম্পালশনস, তাদের নেসেসিটি, তাদের ফরেন রিলেশনস, ফরেন ইন্টারাকশনসগুলো পর 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 ডিটেলস লিখে গেছেন একদম এখানে। বিভিন্ন ইউরোপিয়ান শক্তির একদম এন্ট্রি ইনটু ডিফারেন্ট পার্টস অফ দ্য ফার ইস্ট, জাপানের এন্ট্রি ইনটু ডিফারেন্ট পার্টস অফ দ্য ফার ইস্ট, এই যে জিনিসগুলো ডিটেলস লিখে গেলেন। চীনের বিচ্ছিন্নকরণ শুরু হয়েছিল 19 শতাব্দীর শেষার্ধে। ব্রিটেন, রাশিয়া, জার্মানি প্রভৃতি ইউরোপীয় শক্তিগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর চাপ সৃষ্টি করিয়াছিল এবং হংকং, সাংহাই প্রভৃতি চুক্তিবদ্ধ বন্দর পাইয়াছিল, এবং তাহার অর্থ হইল কার্যত চীনা ভূখণ্ড দখল। গত শতাব্দীর শেষ হইবার মুখে দৃশ্যপটে আবির্ভূত হইয়াছিল জাপান, এবং চীনের সঙ্গে তাহার আচরণে পশ্চিমী কৌশল অবলম্বন করিয়াছিল। চীনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ফর্মোসা দ্বীপটি জাপান 1904-5 সালের যুদ্ধে দখল করিয়াছিল। প্রায় একই সময়ে জাপান কোয়াংটুং রেলওয়ে এবং মাঞ্চুরিয়ার মধ্য দিয়া চালচলনকারী চৈনিক পূর্ব রেলওয়ের দক্ষিণাংশ নিজের দখলে লইয়াছিল। এইভাবে দক্ষিণ মাঞ্চুরিয়াকে জাপানি প্রভাববৃত্তের মধ্যে আনিয়াছিল। চীনের ভূতপূর্ব ভূখণ্ড কোরিয়াকে জাপান নিজের সহিত খোলাখুলিভাবে সংযুক্ত করিয়াছিল 1910 সালে, এবং ইহা লক্ষ্য করিবার বিষয় যে 1894 সালে জাপান যখন চীনের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিল, সেই কোরিয়াকে স্বাধীন করিবার কথা বলিয়াছিল। 1990 সালে যখন লক্ষ্য করা যায়, যখন তার আগে 1894 সালে জাপান যখন চীনের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিল, তখন সে কোরিয়াকে স্বাধীন করিবার জন্য কথা বলিয়াছিল। বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিল। অবিলম্বে শান্টুং উপদ্বীপের সিংটাও এবং অন্যান্য জার্মান অধিকৃত ভূখণ্ড দখল করিয়া লইয়াছিল। 1915 সালে যখন সে দেখিয়াছিল যে সমস্ত পশ্চিমী শক্তি যুদ্ধে গলা পর্যন্ত ডুবিয়া আছে, তখন জাপান চীনের কাছে 21টি দাবি সনদ পেশ করিয়াছিল, কয়েকটি সুবিধা আদায় করিয়া লইয়াছিল। যুদ্ধের পর জাপান সেই লুটের ভাগ হিসেবে ভূতপূর্ব জার্মান অধিকৃত প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জের শাসন কর্তৃত্ব পাইয়াছিল। এই দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র হইতে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ সমুদ্রপথে সরাসরি যাতায়াতের পথে বলিয়া ইহার সামরিক গুরুত্ব অনেক
অনেকখানি একদম পূর্ব এশিয়ার স্ট্র্যাটেজিক পজিশনস এবং তাদের কার কি রিলেশনস নিয়ে ডিটেলসে বলেছেন। এই জিনিসটা জানতাম না যে একদম ফার্স্ট গ্রেট ওয়ারে ফার্স্ট গ্রেট ওয়ারে ফার্স্ট গ্রেট ওয়ারে সময় জাপানের সঙ্গে চীনের একটা দ্বন্দ্ব হয়েছিল। চীনের যোগাযোগ ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ সূত্র হইল তাহার প্রধান তিনটি নদী, উত্তরে হোয়াংহো পিত নদী, মধ্যভাগে ইয়াংসি, দক্ষিণে সিকিয়াং। সিকিয়াং প্রবেশ পথ নিয়ন্ত্রণ করে ব্রিটিশ বন্দর হংকং, ইয়াংসির প্রবেশপথ নিয়ন্ত্রণ করে সাংহাই এবং ইহাও ব্রিটেন ও আমেরিকার প্রাধান্যসহ যুক্তভাবে বিদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত। আমি একদম চলে যাচ্ছি হু করে, আরো জনগণ কর্তৃক রচিত সংবিধান চাই। জনগণ, হ্যাঁ, সময় হয়েছে, আমি আর দ্রুত গতিতে লন্ডনে এই এবার লন্ডন থেকে যখন শেষ ফেরার সময় এটা এটা একটা ভাষণ, লন্ডনে রয়টারকে দেওয়া একটা সাক্ষাৎকার। আমরা পূর্ণ স্বাধীনতা এবং জনসাধারণ কর্তৃক রচিত সংবিধান দাবি করছি। এটা একটা প্রেসকে দেওয়া একটা বড় সাক্ষাৎকার। তারপরে আসছি, আমি হু করে বেরিয়ে যাচ্ছি আমি, এবং বিট্টুভাই প্যাটেল সম্বন্ধে তার শ্রদ্ধা। কোথায়? যখন গুজরাটে বিঠল ভাইয়ের একটা মূর্তি উদ্বোধন করতে গেছেন, বিঠলভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে, তার কথা, তার সম্বন্ধে শ্রদ্ধা জানানো। এবার ভারতের দেশীয় রাজন্য সম্বন্ধে তাদের কি অবস্থা এবং তাদের সঙ্গে ফেডারেশন করতে গেলে কি কি অসুবিধা হবে, এগুলো নিয়ে কথা বলেছে। কারণ সেখানে চলে ফ্যামিলি রুলস বা রয়্যালটি বা ডিক্টেটরশিপ। তাদের সঙ্গে ব্রিটিশ প্রভিন্সগুলো যেখানে আছে ইলেকশন, মন্ত্রিসভা, প্রভিন্সিয়াল অটোনমি, এই সবগুলোকে জয়খাচুরি করে ফেডারেশন করলে জাতীয় ঐক্য খুব দুর্বল হবে। সুতরাং ব্রিটিশের এই প্ল্যানটা জাতীয় ঐক্যের জন্য ভালো নয়, পরিষ্কার এটা এটা বলে দিলেন। তারপরে সেই বিশাল প্রায় 30 পাতার সেই ভাষণ, বিশাল ভাষণ, হরিপুরা অধিবেশন। আপনারা এখানে এটাও পড়বেন। বেস্ট হচ্ছে এই, যেহেতু অরিজিনাল ড্রাফটটা ছিল ইংরেজিতে, এবং এই ড্রাফটটা উনি করেছিলেন কার্সিয়াংয়ে, ওনার ফ্যামিলি যে রেসিডেন্সটা ছিল কার্সিয়াংয়ে বসে এই পুরো ড্রাফটটা হয়েছিল, এই স্পিচটা। একটা লাইন, আচার্য জগদীশচন্দ্র বসু ভারতের জন্য আধুনিক বিজ্ঞান জগতে সর্বপ্রথম সম্মানিত আসন আনিয়া দিয়েছিলেন বলিয়া তাহার নিকট ভারত সর্বদা কৃতজ্ঞ থাকিবে। এটা স্পিচে। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর শ্রদ্ধা জানিয়েছেন। আর এখানে প্রায়োরিটিসগুলো পরপর জাতীয় কনস্ট্রাকশনের জন্য কি কি দরকার, এবং একদম, এবং এখানে পরিষ্কার একদম ফোরকাস্ট করেছেন, যদি ব্রিটিশ চান্স পায় কনস্টিটিউশনাল ওয়ে ট্রান্সফার অফ পাওয়ারের, তাহলে কিন্তু ওরা দেশটাকে ভাগ করবেই, পরিষ্কার। প্যালেস্টাইনদের হাতে কোনো ক্ষমতা অর্পণের পূর্বে আরবগণ হইতে ইহুদিদের বিচ্ছিন্ন করা হইবে। ক্ষমতা হস্তান্তর ব্যর্থ করার উদ্দেশ্যে আভ্যন্তরীণ বিভাগ প্রয়োজন তাদের। এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়কে বিভক্ত করিয়া তাহাদিওকে বিচ্ছিন্ন এক একটি প্রকোষ্ঠে অবরুদ্ধ করিবার
প্রয়াস দেখিতে পাই, যেটা পরবর্তীকালে এই ওবিসি, এসসি এসটি বিভিন্ন করে, এই যে বিভিন্ন ভাগাভাগি করে একদম ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাই কন্টিনিউ করছে। এটার বিরুদ্ধে একদম সুভাষচন্দ্রও এগেনস্টে ছিলেন, নেতাজিও এগেনস্টে, মহাকালো ভয়ঙ্কর এগেনস্টে। এই যে হিন্দু সমাজকে বিভিন্ন ভাগে ভাগ করে, হ্যাঁ, ভাগ্য দুর্বল করা, এই যে এইটা প্রচণ্ড একদম ভাবে, প্রচণ্ড ঘাম দিচ্ছে কেন? একদম উনি বলেই দিলেন, ওরা আয়ারল্যান্ডকে ভাগ করে এসছে, ওরা আরবকে ভাগ করবে, ওরা যেখানেই ওরা ট্রান্সফার অফ পাওয়ার করেছে ইন কনস্টিটিউশন রয়েছে, সেখানে দেশকে ভাগ করেছে ওরা। ভারতবর্ষকে ওরা ভাগ করবে নিজেদের স্বার্থে, টু নিউট্রালাইজ দেয়ার লস অফ দেয়ার ট্রান্সফার অফ পাওয়ার। একদম পরিষ্কার। বিভেদ নীতির দ্বারা শাসন যদিও স্পষ্ট সুবিধা আছে, তবু এই শাসন শক্তির পক্ষে কোনো ক্রমে অবিমিশ্র আশীর্বাদ নয়। তাও তিনি ওয়ার্নিং দিয়েছেন যে যারা ডিভাইড করছে আলটিমেটলি তাদেরও ভালো হবে না। এটু যে বুমের, এক জায়গায় বলছেন ইট বি বুমেরাং, যেটা আজকে এই যে ইসলামকে অ্যাপিজমেন্ট করে যা সর্বনাশ করে গেছে দেশবাসীর, ভারতবর্ষের, আলটিমেটলি ইউরোপের কাছেও এটা বুমেরাং হয়ে গেছে। একদম পরিষ্কার। একদম এই জায়গাটা, এই যে ফেডারেশন নিয়ে একদম পরিষ্কার, যেটা তখন সিনপসিস বলেছিলাম, পরিষ্কার বক্তব্য রেখেছেন যে একদিকে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া স্টেটসগুলো হচ্ছে, সেখানে প্রভিন্সিয়াল অটোনমি আছে, ইলেকশনস আছে, মন্ত্রিসভা আছে, অ্যাসেম্বলি আছে। আর যেগুলো প্রিন্সলি স্টেটস, সেখানে কি ডিক্টেটারশিপ, অটোক্রেসি, ফ্যামিলি রুলস, রয়্যালটি, সেগুলো স্ট্রাকচার এক নয়। সবগুলোকে মিলিয়ে জয়খিচুড়ি করে কনফেডারেশন করে দিলাম, না, এটা এটা ভারতবর্ষের ইউনিটির পক্ষে ভালো হবে না, পরিষ্কার। আমি এটা আপনারা বাংলাটাও পড়ুন, ইংরেজিটা অরিজিনালও পড়বেন আপনারা, কারণ ওনার অরিজিনাল যে স্কেচ, অরিজিনাল যে ড্রাফটিং, তার যে বিউটি, তার যে ক্ল্যারিটি, সেটা বাংলা অনুবাদে সবসময় নাও থাকতে পারে। আর অনেক কিছু রোমারোলা, রোমারোলা কি ভাবেন সুভাষচন্দ্র সম্বন্ধে, আমি একদিন এটা পড়েছিলাম। রোমারোলা তার যে, রোমারোলার সম্বন্ধে সুভাষচন্দ্র কি ভেবেছেন, আবার সুভাষচন্দ্র সম্বন্ধে রোমারোলা কি ভেবেছেন, আমি কম্পেয়ার করেছিলাম একদিন। ঠিক রোমারোলা গান্ধীর সম্বন্ধে কি নোট নিয়ে রেখেছেন, এগুলো একদিন আলোচনা করেছিলাম আমি। এবার এই এই জিনিসটা, কারণ মনে রাখবেন এই বইটা হচ্ছে একদম ওনার, ঠিক বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, প্রথম পার্টটা হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, ইম্পেন্ডিং, সেই সময়কার ওনার চিন্তাভাবনাগুলো, এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করে, কারণ তখন ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলোই ছিল পেসমেকার, ওয়ার্ল্ড পলিটিক্সের পেসমেকার। সুতরাং সেখানকার দেশের সঙ্গে, দেশের কাছে নেতাদের কাছে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে ওয়ার্ল্ড পলিটিক্সের ট্রেন্ডটা উনি বুঝছিলেন, এবং পৃথিবী কোন দিকে যাচ্ছে। কারণ ফার্স্ট গ্রেট ওয়ার ইউরোপেই হয়েছে, সেকেন্ড গ্রেট ওয়ারও তার হিট পেন্ট আপ হয়ে গেছে, শুধু ফ্ল্যাশ করার উনি দেখে এসছেন যে দিস ওয়েটিং টু স্পার্ক। সেই সুযোগটাকে যেন ভারতবর্ষের জনগণ মুভমেন্টের মধ্য দিয়ে সেটাকে বেনিফিটটা নেয়, এই তো। কিন্তু এই যে বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে, সেই সম্বন্ধে ভারতের তথাকথিত ক্ষমতাবান যারা, যারা ক্ষমতায় বসে আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির, বিশেষ করে কংগ্রেস নেতাদের, সেই ফারসাইটটা ছিল না। ওয়ার্ল্ড পলিটিক্সটা কোন দিকে এগিয়ে গেছে এবং কোন দিকে এগোচ্ছে, সেই ফারসাইটটা গান্ধীর, নেহরুদের কারোর ছিল না। আর ব্রিটিশের ক্ষতি করে ভারতের স্বাধীনতা আসাটা, এটা গান্ধী বা নেহরুরই কারোরই কাম্য ছিল না। এইখানেই সংঘাত। সংঘাত হচ্ছে গান্ধী নেহরুদের এমটা আলাদা, নেতাজির এমটা আলাদা, সুভাষচন্দ্রের এমটা আলাদা,
ন্যাচারালি পদ্ধতির মধ্যেও আলাদা। এই যে সংঘাতময় এই যে পরিবেশে, অথচ কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে হবে, মুভমেন্টকে বাঁচিয়ে রাখতে হবে, আবার নেতাজির একটা কম্পালশন, একটা কম্প্রোমাইজও করতে হবে, যেমন না কংগ্রেস ভেঙে যায়। হাজারো কংগ্রেস ভেঙে গেলে লাভ ব্রিটিশের হবে। কংগ্রেসে হয়তো অনেক এজেন্ট বসে আছে, তারাই কন্ট্রোল করছে কংগ্রেসটাকে, বাট স্টিল দেন কংগ্রেসের যে প্ল্যাটফর্ম, ইন দ্যাট প্ল্যাটফর্মকে ব্রিটিশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে সুযোগ পেলে। যদি প্ল্যাটফর্মটাই ভেঙে যায়, তাহলে কোন প্ল্যাটফর্মে কিভাবে ব্রিটিশকে আক্রমণ করা যাবে? এই বাধ্যবাধকতাটা সুভাষচন্দ্রের। আর তিনি যখন বাধ্য হলেন, এটা পরবর্তীতে 39-এর, সে একটা অন্য চ্যাপ্টার, সেটা পঞ্চম ভলিউম আর 6 ভলিউমে পড়ার সময় তখন আমরা সেটা আলোচনা করব। আমি সুভাষ রচনাবলীর এটা 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল। এই বইটার একদম এই বিশ্বের সংঘাতময় মুহূর্তের আগে এবং সংঘাত শুরু হওয়ার জাস্ট পরের এই সময় সুভাষচন্দ্রের চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে। তার ভাষণাবলীর মধ্যে, সেই ভাষণাবলীর কম্পাইলেশনটা হচ্ছে সুভাষ রচনাবলী 4th ভলিউমটা। এই বলে আমি আজ শেষ করি। শুভরাত্রি। পার্থসারথীবাবু, হ্যাঁ, তপন সাহা, রূপা মণ্ডল, থ্যাংক ইউ। শুভরাত্রি।